নমস্কার, গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি রীতি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রফুল্ল রায়ের লেখা একটি ছোট গল্প, ডোনার জন্য। সল্টলেক স্টেডিয়ামের ঠিক পরের স্টপেজে স্টেট ট্রান্সপোর্টের ঝকঝকে নতুন বাসটা জয়ন্তীকে নামিয়ে দিয়ে চলে গেল। প্রায় সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয় কোনো পদ্ধতিতে তার চোখ বাঁ হাতের কবজিতে বাঁধা সুন্দর চৌকো ঘড়িটার দিকে চলে যায়। এখন 3:41। কাঁটায় কাঁটায় 4টে স্কাইলার্ক নামের বাড়িটায় ডোনার সঙ্গে তার দেখা হবে। শনিবারের বিকেল 4টে থেকে 5টা, এই 1 ঘন্টার সময় সে ডোনার সঙ্গে কাটাতে পারে। 4টের আগে স্কাইলার্কে প্রবেশ তার পক্ষে নিষিদ্ধ। 5টার পর 1 মিনিটও সে ওখানে থাকতে পারবে না। আদালতের সেই রকমই নির্দেশ। 5 বছর ধরে প্রতি শনিবার 3:05 বাস ধরে সল্টলেকে আসছে জয়ন্তী। শীত, গ্রীষ্ম, বর্ষা, 12 মাস এর এতটুকু হেরফের হওয়ার উপায় নেই। শনিবারের বিকেল 4টে ডোনার সঙ্গে দেখা হবে, এর জন্য সারা সপ্তাহ সে উন্মুখ হয়ে থাকে। অন্য সব শনিবার 3:05 বাসটা 4টে নাগাদ সল্টলেকে পৌঁছে দেয়। কিন্তু আজ রাস্তা ছিল প্রায় ফাঁকা, কোনো জ্যাম ট্যাম হয়নি। প্রায় ঝড়ের গতিতে 3:41 অর্থাৎ 19 মিনিট আগে বাসটা চলে এসেছিল। এই 19টা মিনিট এখন জয়ন্তীকে রাস্তায় কাটাতে হবে। জয়ন্তীর বয়স 35-36, শ্যামবর্ণ। এই বয়সেও ভরাট লম্বাটে মুখ, মাঝারি ধরনের হাইট, ত্বক টান টান মসৃণ, নাক ঈষৎ মোটা, ঠোঁট দুটো পাতলা, চিবুকের ডৌলটি চমৎকার। ডান গালে মুসুর ডালের মতো লালচে একটা তিল, ঘন পালকে ঘেরা বড় বড় চোখ দুটিতে গভীর দৃষ্টি। অজস্র চুল একটা বড় খোঁপায় আটকানো। পরনে হালকা গোলাপি রঙের প্রিন্টেড শাড়ি, যার জমিতে ফুল লতাপাতার নকশা, বাঁ হাতে ঘড়ি, ডান হাতে খাঁজকাটা সোনার কঙ্কন, গলায় লকেটওয়ালা সরু চেন, নাকে ছোট্ট হীরের নাকছাবি। ডান হাতে আছে পলিথিনের একটা বড় প্যাকেট। আগস্ট মাস শেষ হয়ে এলো। সারা বর্ষার জলে ধুয়ে ধুয়ে আকাশ এখন ঝকঝকে নীল। মনে হয় মাথার উপর গোটা সল্টলেক জুড়ে কেউ যেন পালিশ করা একখানা আয়না টাঙিয়ে রেখেছে। ঝড় বৃষ্টির আর সম্ভাবনা নেই। এবছরের মতো বর্ষা আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেও আকাশের এ কোণে ও কোণে পেঁজা তুলোর মতো সাদা ধপধপে কিছু মেঘ এলোমেলো ভেসে বেড়াচ্ছে। তাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। শরতের ঝিরঝিরে হাওয়া ধাক্কা দিতে দিতে যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই তারা চলেছে। জয়ন্তী এখনো বাস স্টপেজে দাঁড়িয়ে আছে। সুদূর নীলাকাশ থেকে লক্ষ লক্ষ মাইল নিচে সল্টলেকের এই রাস্তাটায় দুরন্ত গতিতে বাস কি প্রাইভেট কার ছুটে যাচ্ছে। মানুষজন তেমন একটা চোখে পড়ে না। কোনাকুনি তাকালে গোলাকার সুবিশাল স্টেডিয়াম। আবছাভাবে জয়ন্তীর মনে পড়ল, কার কাছে যেন শুনেছিল এত বড় স্টেডিয়াম নাকি এশিয়ায় আর কোথাও নেই। দূরমনস্কর মতো কয়েক পলক সেদিকে তাকিয়ে থেকে চোখ অন্যদিকে ফিরিয়ে নেয় সে। এখানে যে ধারেই তাকানো যাক, লাইন দিয়ে চোখ ধাঁধানো সব বাড়ি। পিকচার পোস্টকার্ডে যেমনটি দেখা যায় অবিকল তেমনই। রাস্তার ওধারের অনেকটা জায়গা এখনো ফাঁকা পড়ে আছে। বাড়িটারই তৈরির কাজ শুরু হয়নি। ওখানে কাশফুলে চারিদিক ছয়লাভ। শরৎকাল যে তার নিজের মহিমায় হাজির হয়েছে এই সল্টলেকে এলে খানিকটা টের পাওয়া যায়। আশেপাশের দৃশ্যাবলী জয়ন্তী দেখছিল ঠিকই, তবে তার মাথার ভেতর অদৃশ্য কোনো কম্পিউটারে সেই 19 মিনিটের হিসেবটা চলছিলই। হঠাৎ তার ষষ্ঠেন্দ্রিয় যেন জানান দেয় সময় হয়ে গেছে। দ্রুত বাঁ হাতটা উল্টে সে দেখতে পায় 4টে বাজতে 3 মিনিট বাকি।
বাস স্টপেজ থেকে বাঁ দিকে যে সোজা রাস্তাটা চলে গেছে তার শেষ মাথায় স্কাইলার্ক। স্বাভাবিকভাবে হাঁটলে ঠিক 3 মিনিটে পৌঁছানো যায়, কিন্তু নিজের অজান্তেই জোরে জোরে পা ফেলে স্কাইলার্কের সামনে এসে সে থমকে দাঁড়ায়। ইউরোপের কোনো স্বাস্থ্যনিবাসে যেসব ভিলার ছবি ভ্রমণের বইতে দেখা যায়, অনেকটা সেই ধরনের চমৎকার দোতলা বাড়ি, সামনের দিকে বাগান, একধারে নিচু নকশা করা গেট। এই স্কাইলার্কে জীবনের অত্যন্ত মূল্যবান 8টা বছর জয়ন্তী কাটিয়ে গেছে। এই সময়ের প্রথম দিকের কটি বছরের স্মৃতি খুবই মধুর, প্রায় স্বপ্নের মতো। পরে শুধুই তিক্ততা, উত্তেজনা, অশান্তি। এই বাড়ির সঙ্গে তার সম্পর্ক কবেই চুকে গেছে, তবু প্রতি শনিবার যখনই সে এখানে আসে, বুকের ভেতর তীব্র এক ব্যাকুলতা তাকে কিছুক্ষণ অস্থির করে রাখে। নিজের মধ্যে যে অদৃশ্য তোলপাটটা চলছিল সেটা সামলে নিয়ে গেট খুলে ভেতরে চলে এলো জয়ন্তী। গেটের পর থেকে নুড়ির রাস্তা, যার দুধারে নানা রকম দুষ্প্রাপ্য ফুলের গাছ, অর্কিড আর মসৃণ করে ছাঁটা সবুজ ঘাসের কার্পেট। রাস্তাটা যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে রঙিন পাথরের 5টা সিঁড়ি। সিঁড়িগুলো পেরিয়ে ওপরে উঠলে মোজাইক করা গ্রিল বসানো বারান্দা। এই বাড়ির একতলায় এবং দোতলায় কটা বেডরুম, কটা বাথরুম, কোথায় ডাইনিং হল, কোথায় ড্রয়িং রুম, কোন ঘরের সঙ্গে ব্যালকনি, জয়ন্তীর সব মুখস্থ। এমনকি শনিবার সে যে 1 ঘন্টা সময় এখানে কাটিয়ে যায়, তখন কি কি ঘটবে, কার সঙ্গে দেখা হবে, সমস্ত কিছুই তার আগে থেকে জানা। 5 বছর ধরে একটা ছকে বাঁধা রুটিনে দাঁড়িয়ে গেছে ব্যাপারটা, কিংবা বলা যায় অভ্যাসে। রাস্তা পার হয়ে বারান্দায় পা দিতে না দিতেই ডান পাশের বার্নিশ করা ওভাল শেপের দরজাটা অন্য সব শনিবারের মতো খুলে হরেন সসম্ভ্রমে বলে, আসুন বৌদি। হরেন এ বাড়ির কাজের লোক, বহুদিন ধরে এখানে আছে। বয়স 44-45, মাঝারি হাইট, গায়ের রং তামাটে, অটুট স্বাস্থ্য। পরনে মোটা সুতোর ধুতি আর রঙিন হাফ শার্ট। অনেকগুলো বছর কলকাতায় কাটালেও তার চেহারায় বা চালচলনে শহুরে পালে সেভাবে পড়েনি। গ্রামীণ সরলতার অনেকখানি হরেনের মধ্যে টিকে আছে। স্কাইলার্কের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হয়ে গেলেও সে জয়ন্তীকে যথেষ্ট মর্যাদা দিয়ে থাকে। হরেন দরজার একধারে সরে গিয়ে জায়গা করে দিয়েছিল। ভেতরে ঢুকতে ঢুকতে জয়ন্তী জিজ্ঞেস করে, তুমি ভালো আছো তো হরেনদা? এই রুটিন প্রশ্নটা 5 বছর ধরে নিয়মিত সে করে আসছে। হরেন সম্পর্কেই খোঁজ খবর নেয় জয়ন্তী। স্কাইলার্কের অন্য বাসিন্দাদের সম্পর্কে তার আদৌ কোনো কৌতূহল নেই। হরেন মাথাটা সামান্য হেলিয়ে বলে, হ্যাঁ বৌদি, আপনি? এই একরকম চলে যাচ্ছে। আপনি কিন্তু আগের থেকে অনেক রোগা হয়ে গেছেন। জয়ন্তী উত্তর না দিয়ে বলে, ডোনা কোথায়? আসলে মেয়ের সঙ্গে তার দেখা হয় 1 তলার ড্রয়িং রুমে। কোনো শনিবার সে এসে জানতে পারে ডোনা দোতলায় আছে। তার আসার খবর পেলে নিচে নেমে আসে। অবশ্য বেশিরভাগ দিনই 1 তলায় সে অপেক্ষা করে। হরেন বলে, নিচেই আছে বৌদি। বাইরের দরজা দিয়ে ভেতরে ঢুকলে ডান পাশে চমৎকার সাজানো বিশাল ড্রয়িং রুম। এখানকার সোফা, ডিভান, সেন্টার টেবিল, অন্য সব ক্যাবিনেট আর সুদৃশ্য রঙিন টেলিভিশন সেট সব একদিন নিজে পছন্দ করে কিনেছিল জয়ন্তী। সে এখান থেকে চিরকালের মতো সম্পর্ক ছিন্ন করে চলে যাবার পর কিছুই বদলানো হয়নি, অবিকল তেমনটিই থেকে গেছে। শুধু এই বসার ঘরটিই নয়, ডাইনিং হল, কিচেন, বাথরুম এবং সবগুলো শোয়ার ঘরও মনের মতো করে সাজিয়েছিল সে। জয়ন্তী শুনেছে তার পছন্দ করা একটি আসবাবও এদিক ওদিক হয়নি। অনিশ অর্থাৎ তার প্রাক্তন স্বামী ফের বিয়ে করেছে। অনিশের নতুন স্ত্রী পারমিতাও কেন কে জানে
স্কাইলার্কের খাট, সোফা ইত্যাদির সঙ্গে জড়ানো যেসব পুরনো স্মৃতিচিহ্ন রয়েছে সেগুলো বিদায় করার কথা ভাবেনি। ডোনা একধারে একটা সোফায় বসেছিল। জয়ন্তী ড্রয়িং রুমে পা দিতেই দৌড়ে ছুটে এসে তাকে 2 হাতে জড়িয়ে ধরল। জয়ন্তীর 2টো হাতও নিঃশব্দে মেয়ের কাঁধের উপর উঠে আসে। অনেকক্ষণ চুপচাপ দুজনে সেইভাবে দাঁড়িয়ে থাকে। তারপর জয়ন্তী মেয়েকে নিয়ে একটা বড় সোফায় পাশাপাশি বসে। ডোনার বয়স এখন 10। এর মধ্যেই সে ভারী সুন্দর হয়ে উঠেছে। তার চোখে মুখে চেহারায় অবিকল জয়ন্তীর আদলটি যেন বসানো। আগে আগে শনিবার জয়ন্তীকে দেখলেই ডোনা কাঁদতে শুরু করত। তার সঙ্গে চলে যেতে চাইত। কান্না জড়ানো গলায় বারবার বলতো এই বাড়িতে থাকতে তার একটুও ভালো লাগে না। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে শান্ত করতে হতো। এখন আর ডোনা কাঁদে না। সে জেনে গেছে মায়ের সঙ্গে তার যাওয়ার উপায় নেই। স্কাইলারকেই তাকে থেকে যেতে হবে। আজকাল না কাঁদলেও তার চোখে মুখে সারাক্ষণ বিষাদ মাখানো থাকে। জয়ন্তী বুঝতে পারে মেয়েটার সারল্য ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। ডোনা একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 5-এ পড়ে। শনি রবি 2 দিন তার ছুটি। জয়ন্তী জানে শনিবার তার জন্য সেই সকাল থেকে উন্মুখ হয়ে থাকে মেয়েটা। ডোনার মাথায় হাত বুলোতে বুলোতে জয়ন্তী জিজ্ঞেস করে, লাস্ট শনিবার দেখে গিয়েছিলাম, ঠান্ডা লেগে কাশি হয়েছিল, সেরে গেছে? হ্যাঁ, ঠাকুমা হরেন কাকুকে দিয়ে ডাক্তার ডাকিয়ে এনেছিল, তার ওষুধ খেয়ে ভালো হয়ে গেছি। ভেতরে ভেতরে বেশ একটু ধাক্কা খায় জয়ন্তী। ঠাকুমা অর্থাৎ তার প্রাক্তন শাশুড়ি প্রীতিলতা ডাক্তারকে খবর দিয়েছিলেন। অনিশ বা পারমিতা দেয়নি। সে শুনেছে অনিশ আর পারমিতা ডোনা সম্পর্কে খুবই উদাসীন। তার লেখাপড়া, অসুখ বিসুখ সব দিকে প্রীতিলতার নজর। এই বাড়িতে তিনি তাকে আগলে আগলে রেখেছেন। অথচ অনিশ একরকম জোর করে আদালতে জয়ন্তীর বিরুদ্ধে 1000টা সাক্ষী দাঁড় করিয়ে বুঝিয়ে দিয়েছিল মেয়ে তার কাছে থাকলে খারাপ হয়ে যাবে। হয়তো নিজের অধিকার বা কর্তৃত্ব জাহির করার জন্যই এটা করেছিল, মেয়েকে ভালোবেসে নয়। আশ্চর্যের ব্যাপার, প্রীতিলতাও ছেলের এই কাজে পুরোপুরি সায় দিয়েছিলেন। নাতনিকে তিনি সত্যিই ভালোবাসেন। তাকে হারানোর ভয়ে এটা তিনি করে থাকবেন। কিছুদিন ধরেই একটা প্রবল দুর্ভাবনা জয়ন্তীকে প্রায় সারাক্ষণ তাড়া করে বেড়াচ্ছে। প্রীতিলতার বয়স 77, স্বাস্থ্য ভেঙে গেছে। বছর 4 আগে একটা বড় ধরনের স্ট্রোক হয়েছিল। তার জের এখনো কাটিয়ে উঠতে পারেননি। প্রায় এটা সেটা লেগে আছে। হার্ট অ্যাটাকটা তার আয়ু যে দ্রুত কমিয়ে আনছে তাতে কোনো রকম সংশয় নেই। কিন্তু তার কিছু হয়ে গেলে মেয়েটার কি হবে ভাবতেও সাহস হয় না। পারমিতার এখনো ছেলে মেয়ে হয়নি। হলে ডোনার প্রতি ওদের উদাসীনতা, অবহেলা 1000 গুণ বেড়ে যাবে। আর সেই চাপে মেয়েটা ভেঙে চুরমার হয়ে যাবে। এই কথাটা যখনই মনে পড়ে মারাত্মক এক ভয়ে তার শ্বাস আটকে আসে। আদালতের রায় জয়ন্তীর বিপক্ষে। ডোনাকে যে নিজের কাছে নিয়ে যাবে তারও উপায় নেই। ওর কিছু হলে সে বাঁচবে না। অনিশ একটা বিরাট মাল্টিন্যাশনাল কোম্পানির টপ এক্সিকিউটিভ। পারমিতাও সেই কোম্পানির একজন বড় মাপের অফিসার। শনি আর রবি দুজনেরই ছুটি। তবে এই 2 দিন ওরা বাড়িতে প্রায় থাকেই না। কচিত কখনো শনিবারটা থাকলে 4টে থেকে 5টা এই 1টা ঘন্টা দোতলাতেই কাটিয়ে দেয়। ওরা ছাড়া এই বাড়িতে প্রীতিলতা এবং জনাচারেক কাজের লোক রয়েছে। হরেনকে বাদ দিলে অন্য কাউকে এই সময় নিচে দেখা যায় না। 1 তলাটা যেন তাদের পক্ষে নিষিদ্ধ এলাকা। জয়ন্তী জিজ্ঞেস করে, তোর পড়াশোনা ঠিক মতো হচ্ছে তো? হচ্ছে। স্কুলে রেগুলার যাচ্ছিস?
কাশি হয়েছিল বলে ঠাকুমা একদিন পাঠায়নি। আচ্ছা, ঠিকই করেছেন। জয়ন্তী লক্ষ্য করল ডোনা তার কথার উত্তর দিচ্ছে ঠিকই, কিন্তু আজ তাকে কেমন যেন অন্যমনস্ক দেখাচ্ছে। মনে হয় কিছু ভাবছে, সে কিছু বলতে চাইছে। জয়ন্তী এবার বলে, লাস্ট উইকে যখন এসেছিলাম তুই বলেছিলি পুজোর আগে স্কুল থেকে তোদের এক্সকারশনে নিয়ে যাবে। হ্যাঁ, ডেটও ঠিক হয়ে গেছে, 3 অক্টোবর। ও, কোথায় নিয়ে যাবে? চাঁদিপুর। কদিনের এক্সকারশন রে? 5 দিন। 3 যাব, 8 তারিখে ফিরে আসব। সাবধানে থাকবি, টিচাররা ছাড়া একা একা কিন্তু সমুদ্রে নামবি না। ভালোই হলো, তোর জন্য একটা জিনিস এনেছি, বেড়াতে যাবার সময় কাজে লাগবে। ডোনার অন্যমনস্কতা ক্রমশ বাড়ছে যেন। সে উৎসুক দেখালো না, চুপচাপ বসে রইল। যে বড় পলিথিনের প্যাকেটটা সে সঙ্গে করে এনেছিল সেটা এবার খুলে ফেলে জয়ন্তী। ফি শনিবারে মেয়ের জন্য কিছু না কিছু নিয়ে আসে সে। কোনোবার বড় চকলেট বার, কোনোবার কাজু বাদাম বা আঁকার জন্য রঙের বাক্স বা জিন্সের প্যান্ট কিংবা কোয়ার্টস ঘড়ি। আজ সে নিয়ে এসেছে অদ্ভুত ধরনের সাইড ব্যাগ, যেটার আকৃতি লোমওয়ালা কুকুরের মতো। সারা গা নরম সোনালি লোমে বোঝাই, পিঠে জিপ লাগানো, ভেতরটা ফাঁপা। এই ব্যাগটায় 2-4টে জিন্স, ফ্রক, স্কার্ট, তোয়ালে ইত্যাদি নানা দরকারি জিনিস ভরে 3-4 দিনের জন্য কোথাও বেরিয়ে আসা যায়। কি রে, ব্যাগটা তোর পছন্দ হয়েছে? অন্য সময় সে কিছু নিয়ে এলে ডোনা দারুণ খুশি হয়। চকলেট আনলে তক্ষুনি প্যাকেট খুলে খেতে শুরু করে দেয়। ফ্রক, জিন্স, ঘড়ি টড়ি আনলে ঘুরিয়ে ফিরিয়ে দেখে। তার চোখ মুখও চকচক করতে থাকে। কিন্তু আজ তার কী যে হয়েছে কে জানে। একেবারে আগ্রহ শূন্যের মতো ব্যাগটার দিকে তাকিয়ে আস্তে আস্তে মাথাটা হেলিয়ে দেয়। মেয়েটার অন্যমনস্কতা কিছুতেই কাটছে না। অনেকক্ষণ ধরেই ডোনাকে লক্ষ্য করছিল জয়ন্তী। এবার সে বলল, কি ভাবছিস রে ডোনা, কিছু বলবি? ডোনা যেন একটু চমকে ওঠে। নিজের অজান্তেই বুঝিবা বলে, মা, ঠাকুমা তোমার সঙ্গে কথা বলতে চায়। ব্যাপারটা এমনই অপ্রত্যাশিত যে ভীষণ হকচকিয়ে যায় জয়ন্তী। প্রীতিলতা কথা বলতে চায়, তাও আবার জয়ন্তীর সঙ্গে। বিবাহ বিচ্ছেদের পর 5 বছর প্রতি সপ্তাহে এখানে আসছে সে, কিন্তু প্রীতিলতা কোনো দিনও তার সঙ্গে কোনো কথায় বলেননি। পাছে দেখা হয়ে যায়, তাই শনিবারের বিকেলে এই সময়টা তিনি একতলার ধারে কাছে ঘেঁষেন না। এত বছর বাদে হঠাৎ কী এমন ঘটতে পারে যাতে প্রাক্তন পুত্রবধূর সঙ্গে কথা বলার জন্য আগ্রহী হয়ে উঠেছেন? ডোনার মুখে শোনার পরও পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না জয়ন্তীর। মেয়ের দিকে তাকিয়ে বিমূঢ়ের মতো সে জিজ্ঞেস করে, তোকে কে বলল ঠাকুমা আমার সঙ্গে কথা বলতে চায়? ঠাকুমা নিজে। এরপর আর সংশয় থাকার কথা নয়। তবু বিষয়টা কোনোভাবেই কাটছে না জয়ন্তীর। মেয়ের কথার কি উত্তর দেবে সে ভেবে পেল না। এই সময় হরেন একটা ট্রেতে চায়ের কাপ আর খাবারের প্লেট সাজিয়ে এনে সেন্টার টেবিলে রেখে গেল। ফি শনিবার জয়ন্তীর জন্য এইসব সে নিয়ে আসে, এটা একটা রুটিনের মতো ব্যাপার। কিন্তু জয়ন্তী চা বা খাদ্যবস্তুগুলো কখনো ছোঁয়ও না। হরেন চলে যাওয়ার পর জয়ন্তী বলে, ঠাকুমা কেন আমার সঙ্গে কথা বলতে চায় তুই জানিস? না, কাল বিকেলে বলছিল তুমি এলে ঠাকুমাকে যেন নিচে ডেকে আনি। এত বছর পর তাকে কি বলতে চান প্রীতিলতা? প্রবল এক উৎকণ্ঠা বোধ করছিল জয়ন্তী, সেই সঙ্গে তীব্র কৌতূহল। মায়ের দিকে পলকহীন তাকিয়েছিল ডোনা। জয়ন্তীর সঙ্গে এই বাড়ির সম্পর্কটা কি এই অল্প বয়সেই সে জেনে গেছে। ঠাকুমা কথা বলতে চাইলেও মা বলবে কি না
এই বিষয়ে সে যথেষ্ট সন্দিহান। নিচু গলায় ডোনা বলল, ঠাকুমাকে ডেকে আনবো মা, যাই? উত্তর দিতে জয়ন্তীর একটু সময় লাগে। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, যা। ডোনা চলে গেল। সুসজ্জিত বিশাল ড্রয়িং রুমে একা চুপচাপ বসে থাকতে থাকতে আশ্চর্য এক উজান টানে কয়েক বছর পিছিয়ে যায় জয়ন্তী। খুবই সাদামাঠা মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। বাবা, মা আর সে, এই তিনজনকে নিয়ে ছোট্ট ছিমছাম সংসার। বাবা ছিল স্টেট গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্টের সেকশন অফিসার। লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে শুরু করে ঘষতে ঘষতে শেষ পর্যন্ত ওইখানে পৌঁছেছিল। মিডল ক্লাস ফ্যামিলির অল্প শিক্ষিত গিন্নি বান্নি জাতীয় মহিলারা যেমন হয়, মাও ছিল তাই, সরল এবং স্নেহপ্রবণ। যাদবপুরে 2.5 কাঠা জমির উপর পুরনো আমলের একতলা নিজস্ব একটা বাড়ি ছিল ওদের। সেকেন্ড ডিভিশনে আইএ পাস বাবা আর ক্লাস 6 পর্যন্ত পড়া মায়ের একমাত্র সন্তান জয়ন্তী ছাত্রী হিসেবে ছিল দুর্ধর্ষ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ফার্স্ট, বিএ ইংরেজি অনার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড এবং এমএতেও তাই। ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে অনিশের সঙ্গে জয়ন্তীর আলাপ হলো। সাবজেক্ট অবশ্য তাদের এক ছিল না। অনিশ ইকোনমিক্সের ছাত্র। মাধ্যমিক থেকে এমএ পর্যন্ত তার রেজাল্টও চোখ ধাঁধিয়ে দেবার মতো। যাই হোক, আলাপ থেকে বন্ধুত্ব এবং তারপর প্রেমে পৌঁছতে ওদের মাত্র 3 মাস সময় লেগেছিল। তবে গোড়ার দিকে খানিকটা দ্বিধা ছিল জয়ন্তীর। তারা একেবারেই মধ্যবিত্ত, আর অনিশরা সোসাইটির সবচেয়ে উঁচু স্তরের মানুষ। তার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের জয়েন্ট সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছেন। মা বেথুন কলেজ থেকে স্বাধীনতার আগে অঙ্কে অনার্স নিয়ে বিএ পাশ করেছিলেন। অনিশের মা এবং বাবার দিকের আত্মীয় স্বজনরা প্রায় সবাই অত্যন্ত কৃতী। দুদিকেই আইএএস, আইপিএস, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ডাক্তার, সলিসিটর বা সফল বিজনেসম্যানের ছড়াছড়ি। দুই পরিবারের আকাশ পাতাল পার্থক্যের কথাটা কখনো কখনো জয়ন্তী মনে করিয়ে দিলে প্রায় তুড়ি মেরেই উড়িয়ে দিত অনিশ। সে শুধু বলতো, আই লাভ ইউ, দ্যাটস অল। এদিকে তার সম্বন্ধে স্ক্যান্ডেলের কিছু কিছু খবর কানে আসছিল জয়ন্তীর। ফুলে ফুলে মধু খাওয়া বলে বহুকালের পুরনো একটা কথা আছে। অনিশের স্বভাবটা নাকি সেই রকম। সুন্দরী মেয়ে দেখলে সে ঝাঁপিয়ে পড়বে। 2-4টে বেনামি চিঠিও জয়ন্তীর কাছে এসেছিল। কোন কোন মেয়ের কিভাবে কতটা ক্ষতি অনিশ করেছে তার বিবরণ সেগুলোতে ছিল। পত্রদাতারা তাকে বারবার সতর্ক করে দিয়েছে, অনিশের মতো বাজে লম্পট ছেলের সঙ্গে কোনো রকম সম্পর্ক যেন সে না রাখে, রাখলে তার ভবিষ্যৎই নষ্ট হবে। জয়ন্তী অনায়াসে চিঠিগুলো অনিশকে দেখিয়েছিল। অনিশ হেসে হেসে বলেছে, সব মিথ্যে। ব্যাপারটা কি জানো? জেলাসি। তোমার আমার রিলেশনটা অনেকেই সহ্য করতে পারছে না। আমার এগেনস্টে যেসব স্ক্যান্ডাল রটেছে সেগুলো যদি সত্যি হতো, কেউ চিঠি লিখত না, স্ট্রেট তোমার সঙ্গে দেখা করে বলে যেত। সব কাওয়ার্ডস, স্কাউন্ড্রেলের দল। পেছন থেকে ছুরি মারা ছাড়া এদের আর কোনো কাজ নেই। এই চিঠিগুলোর একটা ওয়ার্ডও বিশ্বাস করো না। তখন জয়ন্তী এমনই আচ্ছন্ন যে অনিশ ছাড়া তার কাছে এই পৃথিবীতে বিশ্বাসযোগ্য অন্য কেউ ছিল না। যা অনিবার্য এরপর তাই ঘটেছিল। যে যুবক প্রচুর নারী সঙ্গ করেছে, কেন কে জানে, সে দুম করে জয়ন্তীকে বিয়ে করে ফেলেছিল। এ নিয়ে অবশ্য কম অশান্তি হয়নি। প্রীতিলতা মানে জয়ন্তীর প্রাক্তন শাশুড়ি এই বিয়েটা আদেও মেনে নিতে পারেননি, এবং মেনে নিতে পারেনি অনিশের বাবা শোভনদেব। অতি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, যার কোনো রকম উজ্জ্বল পারিবারিক ব্যাকগ্রাউন্ড নেই, নেই কোনো বলার মতো পেডিগ্রি, না মাথা ঘুরিয়ে দেবার মতো ব্যাংক ব্যালেন্স, তাকে পুত্রবধূ হিসেবে সহ্য করা অসম্ভব ব্যাপার। শোভনদেব যতকাল বেঁচে ছিলেন জয়ন্তীর সঙ্গে কোনো দিন একটা কথাও বলেননি।
প্রীতিলতা অতটা রূঢ় হননি, তবে বরাবরই তিনি একটা দূরত্ব বজায় রেখে চলতেন। অনিশের হঠকারী সিদ্ধান্তের কারণে জয়ন্তী স্কাইলার্ক নামের অভিজাত বাড়িটিতে ঢুকতে পেরেছিল ঠিকই, কিন্তু সে যে এই বাড়ির কেউ নয়, নিতান্তই অবাঞ্ছিত, সেটা বুঝিয়ে দিতেন প্রতি মুহূর্তে। বিয়ের আগেই এমএ হয়ে গিয়েছিল জয়ন্তীর। রেজাল্ট ভালো হওয়ায় একটা কলেজে লেকচারশিপ পেয়ে যায় সে। অনিশ অবশ্য ইউনিভার্সিটি থেকে বেরোবার পর চাকরি নেয়নি। ম্যানেজমেন্ট কোর্স শেষ করে তারপর একটা বড় কোম্পানিতে জয়েন করেছিল। 6 মাস পরে সে অফিসও বদলায়। এইভাবে 3-4টে কোম্পানি ঘুরে এখন একটা নামকরা মাল্টিন্যাশনাল ফার্মে আছে। শ্বশুর শাশুড়ি মর্যাদা না দিলেও অনিশের ব্যাপারে তার বিন্দুমাত্র দুঃখ বা অভিযোগ ছিল না। কিন্তু বিয়ের 3-4 বছর বাদে হঠাৎ বদলে যেতে শুরু করে অনিশ। যে শুভাকাঙ্ক্ষীরা বেনামি চিঠি লিখে তাকে সতর্ক করে দিয়েছিল, তাদের আশঙ্কা যে মিথ্যে নয়, জয়ন্তী সেটা বুঝতে পারে। একদিন জানা গেল অফিসের এক সহকর্মী পারমিতার সঙ্গে জড়িয়ে পড়েছে অনিশ। এদিকে ততদিনে একটা মেয়ে হয়ে গেছে তাদের, ডোনা। প্রথমটা দিশেহারা হয়ে পড়েছিল জয়ন্তী। তারপর নিজেকে সামলে নিয়ে অনিশকে ফেরানোর জন্য কি না করেছে সে। কিন্তু কিছুদিনের মধ্যেই টের পেল জয়ন্তী একটা অসম যুদ্ধে নেমেছে। পারমিতা কলকাতার বিখ্যাত বনেদি বংশের মেয়ে। অঢেল টাকা তাদের। উত্তর এবং মধ্য কলকাতায় তাদের 12-14টা বাড়ি। পুরনো ভিন্টেজ কার থেকে আধুনিক মডেলের ঝকঝকে টয়োটা ইত্যাদি মিলিয়ে ডজনখানেক দেশি বিদেশি গাড়ি তো হবেই। ব্যাংকে যে কত টাকা, বড় বড় কোম্পানিতে কত যে শেয়ার, তার কোনো হিসেব নেই। তাছাড়া চোখ ঝলসে দেবার মতো সৌন্দর্য পারমিতার। ইউনিভার্সিটির শেষ পরীক্ষার রেজাল্টটাও অসাধারণ। গ্ল্যামার, অর্থ, আভিজাত্য, পেডিগ্রি, কোনো দিক থেকেই তার ধারে কাছে ঘেঁষার যোগ্যতা নেই জয়ন্তীর। আর তারপর থেকেই প্রতিদিন অশান্তি, উত্তেজনা, তিক্ততা। অনিশের দিক থেকে একদিন জানানো হয়েছিল জয়ন্তী যেন ঝঞ্ঝাট না করে ডিভোর্সে রাজি হয়ে যায়। এর জন্য যথেষ্ট ক্ষতিপূরণ তাকে দেওয়া হবে। জয়ন্তীর প্রাথমিক প্রতিক্রিয়া হয়েছিল বিবাহ বিচ্ছেদ মেনে নেবে না, যুদ্ধ চালিয়েই যাবে। কিন্তু শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে ভেবে দেখেছে ডিভোর্সটা ঠেকিয়ে রেখে লাভই বা কী। অনিশের সঙ্গে সম্পর্কটা কোনোদিনই ভালো হওয়ার নয়। গ্লানিকর অসম্মানজনক অস্তিত্ব নিয়ে এই স্কাইলারকে পড়ে থাকার কোনো মানেই হয় না। সে ডিভোর্সে রাজি হয়ে গিয়েছিল একটি মাত্র শর্তে, ডোনাকে তার চাই। কিন্তু মেয়েটাকে পাওয়া যায়নি। অগত্যা কোর্টে যেতে হয়েছিল। অনিশরা তার বিরুদ্ধে ব্যভিচারের মামলা এনে ভাড়াটে সাক্ষী জোগাড় করে এমন একটা আবহাওয়ার সৃষ্টি করেছিল যাতে মনে হয়েছে ডোনা তার কাছে থাকলে তার ভবিষ্যৎ অন্ধকার। আশ্চর্যের ব্যাপার, প্রীতিলতার মতো শিক্ষিতা মহিলা তার বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে যেন বিষ উগরে দিয়েছিলেন। ফলে মেয়েকে ওরাই পেয়ে গিয়েছিল। তবে সামান্য একটু করুণা করা হয়েছিল। সপ্তাহে একদিন ঘণ্টাখানেকের জন্য ডোনাকে দেখে যেতে পারবে জয়ন্তী। 5 বছর ধরে সেইভাবেই চলছে। আদালতের রায় বেরোবার অনেক আগেই যাদবপুরে নিজেদের বাড়ি চলে গিয়েছিল জয়ন্তী। এর মধ্যে বাবা রিটায়ার করেছে। ইচ্ছে করলে ফের বিয়ে করতে পারত সে। কলেজের অবিবাহিত সহকর্মীদের কেউ কেউ এই ব্যাপারে এগিয়েও এসেছিল। কিন্তু তারা যে শেষ পর্যন্ত অনিশের মতো বিশ্বাসঘাতক হয়ে উঠবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। তাই জয়ন্তী রাজি হয়নি। হাত জোর করে বিনীতভাবে সে তাদের ফিরিয়ে দিয়েছে। আসলে একবার বিয়ে করেই তার যেন মোহভঙ্গ ঘটে গেছে। এদিকে অনিশদের বাড়িতেও কিছুটা ওলটপালট ঘটে গেছে। শোভনদেব মারা গেছেন। প্রীতিলতার বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। পারমিতাকে বিয়ে করে সল্টলেকে নিয়ে এসেছে অনিশ। ওরা বাড়িতে বেশিরভাগ সময় থাকে না। অফিস, ট্যুর
এইসব নিয়েই ব্যস্ত। আর বাড়িতে থাকলেও বন্ধু বান্ধব জুটিয়ে পার্টি, মদ্যপান, চড়া সুরের ওয়েস্টার্ন মিউজিক এইসব চলছে। পারমিতা তো বটেই, অনিশ পর্যন্ত ডোনার খোঁজ খবর নেয় না। ডোনা বা হরেন যে দুজনের সঙ্গে তার যোগাযোগ আছে তারা এসব তাকে জানায়নি। স্কাইলার্কের আশেপাশে যাদের বাড়ি তাদের কেউ কেউ তাকে কলেজে ফোন করে বলেছে। এই খবরগুলো পাওয়ার পর থেকেই ডোনার জন্য সারাক্ষণ জয়ন্তী উৎকণ্ঠিত হয়ে থাকে। কতক্ষণ একা একা বসেছিল খেয়াল নেই। পায়ের শব্দে চকিত হয়ে মুখ ফেরাতেই জয়ন্তী দেখতে পায় ডোনার কাঁধে হাতের ভর দিয়ে খুব ধীরে ধীরে পা ফেলে ড্রয়িং রুমে ঢুকছেন প্রীতিলতা। জয়ন্তী একেবারে স্তম্ভিত হয়ে যায়। এই কাকে দেখছে সে? এই কি সেই অভিজাত, দাম্ভিক, বৃদ্ধ বয়সেও অটুট স্বাস্থ্যের অধিকারিণী প্রীতিলতা? 5 বছর তাকে দেখেনি সে, কিন্তু এর ভেতর তার শরীর ভেঙে চুরে এমন ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়েছে, কে তা ভাবতে পেরেছিল? হাঁটতে কষ্ট হচ্ছিল প্রীতিলতার। দোতলা থেকে নেমে আসতে হাঁপ ধরে গিয়েছিল। মাঝে মাঝে হাঁ করে জোরে জোরে শ্বাস টানছিলেন। অদৃশ্য কেউ যেন প্রবল এক ধাক্কায় জয়ন্তীকে দাঁড় করিয়ে দেয়। নিজের অজান্তেই সে প্রায় দৌড়ে প্রীতিলতার কাছে গিয়ে তার একটা হাত ধরে সযত্নে সোফায় বসিয়ে দেয়। তারপর তাকে প্রণাম করে একধারে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। এতদিন পর প্রীতিলতার সঙ্গে দেখা, সে আড়ষ্ট বোধ করছিল। খানিকটা সুস্থ হয়ে প্রীতিলতা বললেন, দাঁড়িয়ে কেন বৌমা, বসো। প্রীতিলতার মুখে বৌমা শব্দটা খচ করে যেন কানে বিঁধে যায় জয়ন্তীর। এই বাড়ির সঙ্গে তার যে কোনো সম্পর্কই নেই সেটা হয়তো মনে নেই এই প্রাক্তন শাশুড়ির। পুরনো অভ্যাসবশেই বুঝিবা তিনি শব্দটা উচ্চারণ করেছেন। জয়ন্তী কিছু বলে না। প্রীতিলতার মুখোমুখি অন্য একটা সোফায় ধীরে ধীরে বসে পড়ে। প্রীতিলতা তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, কেমন আছো বৌমা? নিচু গলায় জয়ন্তী বলল, ভালো। কিন্তু এ কি চেহারা হয়েছে আপনার? আমার যে একটা স্ট্রোক হয়ে গেছে সেটা কি তোমাকে কেউ বলেনি? বলেছে, কিন্তু সে কি বলতে চায় বুঝতে অসুবিধা হয় না প্রীতিলতার। স্ট্রোকের খবর পেয়েও ওর পক্ষে তার সঙ্গে দেখা করা যে সম্ভব ছিল না সেটা তিনি জানেন। এ ব্যাপারে আর কিছু না বলে ডোনার দিকে ফিরে বলেন, দিদি ভাই, তুমি একটু ওপরে যাও, আমি মায়ের সঙ্গে কথা বলবো, পরে হরেনকে দিয়ে খবর পাঠাবো, তখন এসে মায়ের সঙ্গে গল্প করো। ডোনা খুব মাধ্যমে আচ্ছা বলে চলে যায়। ফের জয়ন্তীর দিকে ঘুরে প্রীতিলতা বলেন, এতকাল বাদে তোমার সঙ্গে দেখা করতে চেয়েছি বলে নিশ্চয়ই খুব অবাক হয়ে গেছো, তাই না? হ্যাঁ, তোমার কাছে আমার একটা বিশেষ অনুরোধ আছে। উৎসুক চোখে প্রীতিলতার দিকে তাকিয়ে থাকে জয়ন্তী। প্রীতিলতা দুহাত বাড়িয়ে জয়ন্তীর একটা হাত ধরে বলেন, শোনো বৌমা, অনিশ যে ফের বিয়ে করেছে সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। পারমিতা আর অনিশ একেবারেই অমানুষ। ওরা যা সব করে বেড়ায় এই বাড়িতে সে সম্বন্ধে কিছুই বলতে চাই না, কিন্তু দুজনের কারুরই তো ডোনার দিকে নজর নেই। মায়া, মমতা, দায়িত্ববোধ এইসব না থাকলে ছেলে মেয়েকে কি মানুষ করে তোলা যায়? আমি আর কদিন, ডোনার জন্য খুব চিন্তা হয়। মেয়েটা আস্তে আস্তে যতকাল আছি ডোনাকে দেখে রাখতে পারবো, কিন্তু টের পাচ্ছি তো বেশি দিন আর আয়ু নেই, যে কোনো সময় ডাক এসে যেতে পারে। তাই বলছিলাম
তুমি ডোনাকে তোমার কাছে নিয়ে যাও। স্নায়ুমণ্ডলীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহের মতো কিছু একটা ঘটে যায় জয়ন্তীর। অনেকক্ষণ পলকহীন প্রীতিলতার দিকে তাকিয়ে থাকে সে। তারপর শ্বাসরুদ্ধের মতো বলে ওঠে, কি বললেন? নিয়ে যাব? কিন্তু একদিন তো কোর্টে সাক্ষ্য দিয়ে আপনারাই ডোনাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন। হ্যাঁ বৌমা, নিয়েছিলাম, ভুল করেছিলাম। ডোনা তো এই বংশের মেয়ে, তাই তাকে ছেড়ে দিতে আমাদের, বিশেষ করে আমার, খুব ভালোবাসি তো, অধিকার বোধে লেগেছিল। এখন দেখছি এই অধিকারের চেয়ে মেয়েটার জীবন, মেয়েটার ভবিষ্যৎ অনেক বেশি মূল্যবান। ও এখানে ভালো নেই বৌমা, ওকে তুমি নিয়ে যাও। কিন্তু আপনার ছেলে কি ওকে ছাড়তে চাইবে? ওর কি আর এইসব দিকে নজর আছে? তার আপত্তি হবে না। আদালত কি এইভাবে নিয়ে যেতে দেবে আমাকে? সে ব্যবস্থা আমি করব, তুমি চিন্তা করো না। আমি অনিশের সাথে কথা বলবো, আমি কোর্টে অ্যাপিল করব, বলবো আমি অন্যায় করেছিলাম। ডোনা যার কাছে থাকলে সবচেয়ে ভালো থাকবে, তার কাছেই আমি ওকে ফিরিয়ে দিতে চাই। হঠাৎ প্রীতিলতার কোলে মুখ গুঁজে ফুঁপিয়ে কেঁদে ওঠে জয়ন্তী। কান্নার উচ্ছ্বাসে তার পিঠ ফুলে ফুলে উঠতে থাকে। প্রীতিলতা ধীরে ধীরে তার রুগ্ন দুর্বল একটি হাত তার মাথায় রেখে বসে থাকেন। জয়ন্তী কখনো ভাবেনি, স্বপ্নেও ভাবেনি এই দিনটা একদিন আসবে। সে অনুভব করে বৃদ্ধা মহিলাটির স্পর্শের ভেতর দিয়ে আশ্চর্য এক মমতা তার মধ্যে চারিয়ে যাচ্ছে। আপনারা শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখা ডোনার জন্য। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।